সবাইকে স্বাগত জানাচ্ছি আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি সেবা, রাজনীতি ও জননিরাপত্তা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। তিনি যুক্ত আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন শাম্মী আক্তার এমপি, সংসদ সদস্য বিএনপি। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আছেন রাজেকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি শাম্মী আক্তার এমপি আপনাকে বিএনপির সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য মনোনীত হওয়ার জন্য। আলোচনা শুরু করতে চাই রাজিকুজ্জামান রতনকে দিয়ে। আজকে আলোচনাটা শুরু করব আমি। সেটি হলো সেবা, রাজনীতি ও জননিরাপত্তা। এই বিষয়টি আজকে আমি আমাদের আলোচনার বিষয় রেখেছি। অনেকেই বলছেন যে সংস্কার প্রশ্নে দ্বিধা, নিয়োগ বিতর্ক, জ্বালানি পরিস্থিতি ও অর্থনৈতিক চাপ আড়াই মাসে সরকারের সামনে এক ধরনের জনগণের আস্থার সংকট তৈরি হচ্ছে, এমন একটা চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দিয়েছে সরকারকে, চ্যালেঞ্জের সামনাসামনি বা মুখোমুখি করে দিয়েছে। আমরা দেখেছি যে জনাব নাহিদ ইসলাম বলছেন যে 2 মাসে আড়াই মাসেই সরকার এতটা অজনপ্রিয় হয়ে উঠেছে যে বাকিটা সময় কিভাবে তারা চলবে এটা নিয়েও এক ধরনের একটা প্রশ্ন উঠেছে। আপনার কি মনে হয় যে এই যে চ্যালেঞ্জগুলো সরকারের সামনে দেখা দিয়েছে বা ধরা দিয়েছে, আড়াই মাসের একটি সরকার, সেই সরকারের সামনে জন আস্থার চ্যালেঞ্জ, এটিকে কিভাবে মোকাবিলা করবে? ধন্যবাদ। আড়াই মাসের সরকার যে চ্যালেঞ্জগুলো এখন মোকাবেলা করছে তার বেশ কয়েকটা চ্যালেঞ্জ হচ্ছে আগের সংকটের ধারাবাহিকতা। এগুলো বর্তমান সরকারকে ফেস করতে হচ্ছে। এর কিছু চ্যালেঞ্জ আছে বিশ্ব রাজনৈতিক বাস্তবতায়। ফলে আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা একটু মনে করি এই চ্যালেঞ্জগুলো আসলে শুধুমাত্র এই বর্তমান সরকার না, যে সরকারই এখন আসছেন তাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেই হতো। ফলে সেগুলো নিয়ে সরকারের প্রতি আস্থা আছে কি নেই এই বিতর্কটা আমাদের কাছে এখনই অতটা যৌক্তিক মনে হয় না। কিন্তু যে জিনিসটা যৌক্তিক মনে হয়, যে চ্যালেঞ্জটা সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আড়ালেই চলে যাচ্ছে, সেটা হলো সরকার কি তার দলের উপর নিয়ন্ত্রণটা রাখতে পারছেন? সরকার কি মব সন্ত্রাসটা দমন করবার কথা বলেছিলেন সেই জায়গায় কার্যকর পদক্ষেপ নিতে পারছেন? এটা কেন মনে হচ্ছে দলের উপর নিয়ন্ত্রণ নেই? গত কয়েকদিনে বেশ কিছু ঘটনা ঘটেছে। আচ্ছা, তাতে মনে হচ্ছে যে দলের সর্বোচ্চ জায়গা থেকে কঠোর নির্দেশ দেওয়া সত্ত্বেও অনেক শিথিল পদক্ষেপ আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমি নাম উচ্চারণ করে বলছি না, মানে ঘটনা আপনারা সবাই সেগুলো জানেন। সেটা একটা বিষয়। তারপরে ধরুন বাজারটাকে কিভাবে অন্তত নিয়ন্ত্রণে রাখা যায়। হাওরের ধান নষ্ট হয়ে গেছে অকাল বন্যায়, অতিবৃষ্টিতে। এই ক্ষেত্রে সরকারের হয়তো তেমন কিছু করার নেই, কিন্তু সরকারের যথাসময়ে পাশে দাঁড়ানোর ভূমিকাটা কি ওইখানকার যারা জনপ্রতিনিধি ছিলেন, ওইখানে যে জনপ্রশাসক যারা ছিলেন, তারা কি সেইভাবে দাঁড়াতে পেরেছিলেন? এগুলো কিন্তু অনেক সময় হয় না যে এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের উদ্যোগ আছে। এইটা সরকার সেইভাবে দৃশ্যমান করতে পারেনি। আর একটা বিষয়, জ্বালানি তেলের দামটা কত বাড়ানো হলে তা যৌক্তিক হতো, এবং দাম বাড়ানোর সাথে সাথে যে জ্বালানি তেলের তথাকথিত ক্রাইসিসটা অনেকখানি অদৃশ্য হয়ে গেল, তাহলে এর ভেতরের কারসাজিটা সরকার কিন্তু উন্মোচন করতে পারেনি। তাহলে কি এরকম হলো যে দাম বাড়ানোর মাধ্যমে কিছু ব্যবসায়ী একটা পরিকল্পিত লুটপাটের সুযোগ পেলেন লিটার প্রতি 15 টাকা থেকে 20 টাকা দাম বাড়ানোর ফলে? আর সবচেয়ে বড় কথা, এই দামটা বাড়ানোর কতখানি যৌক্তিক ছিল এবং কখন বাড়ানো হলো দামটা, সেই প্রশ্নটা। আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছিলাম। আওয়ামী লীগ সরকার এনার্জি রেগুলেটরি কমিশন সেটাকে নষ্ট করে দিয়েছিল। এটা ব্যক্তির ইচ্ছা এবং সিদ্ধান্তের উপর নির্ভরশীল করে ফেলেছিল জ্বালানির মূল্য বৃদ্ধিটা। এক্ষেত্রেও কিন্তু আমরা সেই রকমই দেখলাম। তারপরে আমরা দেখলাম কি, যে আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে অন্যান্য বৃদ্ধি, সেটা বাসের ভাড়া বলি, সেটা বিদ্যুতের দাম বৃদ্ধির সম্ভাবনা বলি, সে বিষয়ে একটু, যে আমরা যে দীর্ঘদিনের গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময় একটা খুবই ঢিলেঢালা পরিস্থিতি দেখেছিলাম 18 মাস, সেখান থেকে অন্তত এই 2-2.5 মাসে উত্তরণের লক্ষণগুলো কিন্তু খুব একটা দৃশ্যমান হলো না। আর সবচেয়ে বড় যে জিনিসটা মানুষের মধ্যে কিন্তু একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে, যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আসবে, সেই সময়
আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিরকম জায়গায় যাবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গাটাতে রাজিকুজ্জামান রতন আপনাকে আমি আটকে দিতে চাই, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেবা খাতের যে আমাদের যে সেবার যে খাতগুলো রয়েছে বা ডিপার্টমেন্টগুলো রয়েছে তার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক এই সময় এসে আমি যদি একটু সৌরভ হাসানকে যুক্ত করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছি আমরা, জননিরাপত্তার কথা বলছি আমরা এমনটাও দেখেছি যে 24 ঘন্টায় এদেশে 12 জন মানুষ বিভিন্ন জায়গায় খুনের ঘটনাও ঘটেছে। সবকিছু মিলে যদি বলি, গতকাল পুলিশ সপ্তাহ 2026 আমরা শনিবার দিন দেখেছি। তো সেক্ষেত্রে আসলে সবকিছু মিলে সেখানে প্রধানমন্ত্রীর নানা রকমের প্রতিশ্রুতি আমরা দেখেছি। সেখানে তিনি বলছেন যে নিরাপত্তার স্বার্থে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। কিন্তু আমি যদি বলি যে পুলিশ এখন পর্যন্ত যে অবস্থায় ছিল সেখান থেকে কি মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ এক যথোপযুক্ত জায়গায় পৌঁছতে পারলো কি, নাকি আগের জায়গাতেই রয়ে গেছে, নাকি আরো অবস্থা খারাপ হয়েছে? সৌরভ হাসান, আপনার কি মনে হয়? আচ্ছা, আপনার প্রশ্নের জবাবের আগে এনসিপি নেতা নাহিদ ইসলাম যে বলেছেন যে সরকারের এই 2 মাসেই এত জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমেছে, কিন্তু 2.5 মাসের চিত্র বলে না যে সরকারি দলের জনপ্রিয়তা কমলে বিরোধী দলের জনপ্রিয়তা বাড়ার কথা। যে বিরোধী দল জামাত ইসলাম এবং এনসিপি, তাদের জনপ্রিয়তা সামান্যতম বেড়েছে বলে মনে হয় না। যদি বাড়তো তাহলে এনসিপির কথা বলছি বিশেষ করে, তারা বিভিন্ন দল ছুট লোকদের নিয়ে সম্ভাব্য প্রার্থীও করতেন না, আর তাদের নিয়ে সভা সমাবেশ, এমনকি বলছেন যে অতীতে আওয়ামী লীগ করেছে তাদের ব্যাপারে আপত্তি নেই, বিএনপির ব্যাপারে তো আপত্তি নেই, অন্য অন্য দল থেকেও তারা নেবে। সুতরাং সংকটটা শুধু সরকারি দলের না, বিরোধী দলেরও। এবং তাদের রাজনীতিটা কি এই ব্যাপারেও কিন্তু জনমনে প্রশ্ন আছে। কারণ এই মুহূর্তে জনজীবনের যে মূল সংকট, নিরাপত্তা, বাজারে ঊর্ধ্বগতি, হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকট, এটা নিয়ে কিন্তু তারা তো খুব কম কথা বলে। তারা কিন্তু শুধুই জুলাই সনদ, এটাই মনে হচ্ছে যে জুলাই সনদ বোধহয় সর্বরোগহারী একটা মহা ঔষধ, যে জুলাই সনদ বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না। সেটা তো বাস্তব নয়। জুলাই সনদ হচ্ছে একটা বলা যায় যে রাষ্ট্র কাঠামোর উপরিকাঠামোর, যে যাতে একই ব্যক্তির হাতে ক্ষমতা পুঞ্জীভূত না হয়, এক ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী পদে না আসেন ইত্যাদি। আর দ্বিতীয় যে নিরাপত্তার কথা বলছেন, প্রধানমন্ত্রী যে বার্তাটি দিয়েছেন, এই বার্তাটি যদি তিনি সত্যি বাস্তবায়ন করতে পারেন তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, জনগণ নিরাপত্তা। সেটি হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় কাউকে ধরা বা ছাড়ার থেকে বিরত থাকতে বলেছে। অর্থাৎ যিনি অপরাধী সে যে দলেরই হোক তাকে ধরতে হবে, আর এক্ষেত্রে সে কোন দলের এটি দেখা হবে না। আমাদের প্রশাসনের বা সরকারের বড় সমস্যা একবার স্বাধীনতার পর থেকে, যে সরকারি দল হলে ধরা যাবে না, বিরোধী দল হলে তার অপরাধ না হলেও তাকে যে কোনোভাবে আইনের আওতায় আনতে হবে। সেটি মামলা থাকুক বা না থাকুক, ডিবি অফিসে নিয়ে তারপর মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় অথবা রিমান্ডে পাঠানো হয়। এই মানে রাজনৈতিক নেতৃত্বের এই প্রবণতা যদি বন্ধ হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে তাদের নিয়ম নীতির আওতায়। এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের পুলিশের মধ্যে যে ভয় ভীতি, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছিল, সেটা অনেকটাই কেটেছে, অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন এটি টেকসই কতটা হবে, তারা সত্যিই সরকারি দলের যে একটা প্রভাব থাকে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে হয়তো ধরে নিলাম যে কেন্দ্রে এই ধরনের প্রভাব থাকবে না, স্থানীয় পর্যায়ে যে প্রভাব সেটা যদি বন্ধ করতে পারে তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। অবশ্যই আমি ফিরবো আবারও আপনার কাছে সৌরভ হাসান। আমি একটু শাম্মী আক্তারকে যুক্ত করতে চাই এই প্রসঙ্গে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা ঠিক যে সময় কথা বলছি, এবং সেই সাথে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, সংস্কার প্রশ্নে নানা রকমের দ্বিধা রয়ে গেছে, নিয়োগের বিতর্ক, নিয়োগ
বিভিন্ন জায়গায় নিয়োগ, বড় বড় জায়গাতে যে নিয়োগ রয়েছে সেটি নিয়ে বিতর্ক রয়েছে, জ্বালানি পরিস্থিতি নিয়ে যেটা রাজিকুজ্জামান রতন বলছিলেন, এবং সবকিছু মিলে অর্থনীতির উপর এক ধরনের চাপ পড়েছে, বাজারে এক ধরনের চাপ পড়েছে, হাম তো রয়েছে। মানে এই সমস্ত কিছু বিষয় মিলে মানে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সরকার যাচ্ছে, এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে যুক্ত হয়েছে, কারণ আমরা বিভিন্ন সময় পরিসংখ্যানগুলো ওভাবে দেখছি। আপনার কি মনে হয় শাম্মী আক্তার, কতদিন লাগতে পারে এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সরকারের? ধন্যবাদ আপনাকে এবং এখানে সহ আলোচক দুইজন তারা অত্যন্ত বিজ্ঞ আলোচক এবং তারা অনেক ভালোভাবেই বলেছেন বিষয়গুলো নিয়ে। আমি যেটা বলতে চাই, দেখুন 2 মাসের বা 2.5 মাসের যেভাবে আপনি বিবেচনা করেন একটা সরকার, সেই সরকার যে দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, তার আগে যে সরকারটা ছিল তারা যে ভঙ্গুর অর্থনীতি এবং সকল সেক্টরে যে ধ্বংসের তাণ্ডবলীলা তারা চালিয়ে গেছে, এই ধ্বংসযজ্ঞ থেকে বর্তমান সরকার দেশটাকে তুলে আনার চেষ্টা করছে। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কোনো কার্পণ্য আছে বলে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে না, কারণ তিনি আপ্রাণ চেষ্টা করছেন। এবং দেখেন, তিনি চেষ্টা করেন সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছতে, যেটার ইম্প্যাক্ট অলরেডি পড়তে শুরু করেছে। কারণ আগে দেখা যেত যে সচিবালয়ে গেলে অনেক অফিসাররা দেখা যেত যে 12টার আগে অনেক সময় অফিসে আসতেন না, কিন্তু এখন কিন্তু অন্যান্য মন্ত্রীরাও কিন্তু, যেহেতু প্রধানমন্ত্রী চলে আসেন, অন্যান্য মন্ত্রীরাও আসেন বা যারা আছেন প্রশাসনে যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করেন এখন PM এর আগে পৌঁছে যেতে। তাহলে একটা ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে। এবং তেলের দাম নিয়ে যেটা বলেছেন রতন ভাই, দেখুন বিশ্ববাজারে তেলের দাম সব দেশেই কিন্তু বেড়েছে, সেই তুলনায় বাংলাদেশে কতখানি বাড়ানো হয়েছে। এবং প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করেছিলেন না বাড়িয়ে, যাতে মানুষের উপরে এটার প্রভাব যাতে না পড়ে। কারণ তেলের সঙ্গে তো সব কিছু সম্পৃক্ত। আপনি গাড়ি ভাড়া থেকে শুরু করে দ্রব্যমূল্য যে দিকেই আপনি হাত দেন না কেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব কিছুর কিন্তু দাম বাড়ে। সুতরাং এটাকে তো আপনি মানে বন্ধ করতে পারবেন না। যখনই আপনি তেলের দামটা বাড়াবেন, সকল কিছুর উপরেই কিন্তু আপনি দেখবেন রোজা আসলে আমাদের দেশে সব কিছুর দাম বাড়ানোর একটা প্রবণতা চলে আসে। আপনি দেখবেন যে বাজেট যখন হয় বাংলাদেশে, বাজেটের পরবর্তীতে দেখবেন অনেক কিছুর দাম লাফ দিয়ে বেড়ে যায়। এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের দেশে আজকে নতুন না, দীর্ঘ বছর যাবত এই প্র্যাকটিসটা চলে আসছে এই দেশে। তো প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে দেশটাকে যাতে ভালোভাবে পরিচালনা করা যায় এবং মানুষ যাতে একটা সুন্দর স্বাভাবিক জীবন যাতে যাপন করতে পারে, সেখানে মানুষের উপরে যাতে কোনো কিছুর বোঝা চাপিয়ে দেওয়া না হয়, সেই চেষ্টাটা করেছে। আজকে আমি একটা বণিক বার্তা আজকে একটা প্রোগ্রামে আয়োজন করেছিল, সেখানে অর্থমন্ত্রীকে তারা ইনভাইট করেছিল। উনি যেটা বললেন যে 2 মাসে আমরা অনেক কিছু আমরা পলিসি নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটার ইম্প্যাক্ট পেতে পেতে তো আপনাদের সময় লাগবে, আর রাতারাতি তো আর চেঞ্জটা চলে আসবে না। যে পলিসিগুলো আমরা নিয়েছি সেটাকে বাস্তবায়ন করতে হলে মিনিমাম 2 বছর সময় আমাদেরকে আপনাদের দিতে হবে, এবং তখন এটার ইম্প্যাক্টটা আপনারা পাবেন, অবশ্যই ভালো কিছু হবে, তিনি যেটা বলছিলেন। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীও নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। উনি ওনার জায়গা থেকে পুলিশ সপ্তাহে যেটা উনি বলেছেন যে দলের কাউকেও কিন্তু ক্ষমা করা হবে না। আপনি দেখেছেন যে 9 তারিখে সারা বাংলাদেশের সকল নেতাকর্মীকে নিয়ে প্রধানমন্ত্রী মত বিনিময় সভার আয়োজন করেছিলেন। সেখানে আমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, যেটা আমার দলকে আপনার ইমেজ ক্ষুণ্ণ করবে, আমার দলের সেই ধরনের কোনো কাজের সাথে কোনো নেতাকর্মী যাতে যুক্ত না হয়, তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। একটু থামাই, সেটা হলো যুক্ত করি, সেটা হলো যে রাজিকুজ্জামান রতন কিন্তু একটা কথা এর মধ্যে বলেছেন যে দলের মধ্যে কি নিয়ন্ত্রণ আছে কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাই, কারণ আমরা জানি যে গতকালই তো একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে, প্রায় 1000-এর মতো ছিল, আমি যতদূর 860 জন ছিল প্রতিনিধি। সেক্ষেত্রে যে বার্তা প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন, সেই বার্তাটি আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছেছে কিনা, না হলে এই ধরনের প্রশ্ন কেন উঠছে যে দল নিয়ন্ত্রণে আছে কিনা। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। সাম্প্রতিক নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার, সোনিয়া হক আপনাদের সাথে আছি। আমি আলোচনায় ফিরে যেতে চাই, সৌরভ হাসান এই অংশে আপনাকে শুরুতেই যুক্ত করতে চাই, যেটি আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেবা রাজনীতি এবং নিরাপত্তার বিষয়টি অনেকখানি আপনারা স্পষ্ট করেছেন, এবং পুলিশের যে অবস্থা এখন, মানে পুলিশ কতটুকু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে সে বিষয়টি নিয়েও আপনি কথা বলেছেন। আমি একটু জানতে চাই যে দলের মধ্যে নিয়ন্ত্রণ আছে কিনা, এই প্রশ্নটি জনাব
রাজিকুজ্জামান রতন তুলেছেন, এবং আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা জবাবদিহিতামূলক একটা বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তারপরও বিচ্ছিন্নভাবে, বিভিন্নভাবে, বিক্ষিপ্তভাবে আমরা কিন্তু দেখছি যে তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত এলাকায় কিছু কিছু ঘটনা ঘটছে যেটি আসলে দলের ইমেজ ক্ষুণ্ণ করতে পারে। সেসব ক্ষেত্রে আমরা আসলে কি বলবো যে দল নিয়ন্ত্রণে নেই? বিএনপির মতো বড় একটি দল নিয়ন্ত্রণে থাকছে না? দল নিয়ন্ত্রণে নেই, তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে দলের যে সাংগঠনিক কাঠামো সেটা কিভাবে তৈরি হচ্ছে। উপর থেকে চাপিয়ে দেওয়া না তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠছে। তো এটা বলার কোনো সুযোগ নেই যে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠেছে। এটা কোনো দলেরই না, এটা শুধু বিএনপি নয়। সুতরাং নেতৃত্ব কে নেতা হবেন, আওয়ামী লীগের আমলে, স্বৈরাচারের আমলে যে বিএনপির একটা অভিযোগ ছিল যে গত 16 সালের সর্বশেষ সম্মেলন হলো, 16 সালের সম্মেলন, তারপর এই 10 বছরে সম্মেলন করতে পারেনি। কিন্তু আমি তো মনে করি যে এখন তাদের এই মনোযোগ দেওয়া উচিত এই সম্মেলনকে সামনে রেখে, তাহলে এই যে দলীয় দখলবাজি, চাঁদাবাজি, এটা কমবে। কারণ চাইবে যে নেতৃত্বের সমর্থন চাইবে, নেতৃত্বের আস্থা চাইবেন, আবার কর্মীদেরও সমর্থন চাইবেন। সুতরাং অন্তত এই নেতৃত্ব রক্ষার জন্য তারা কিছুটা ভালো কাজ করবেন সম্মেলনকে সামনে রেখে, মানে নতুন কমিটিকে। আর আমি মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি কমিটি হওয়া উচিত। যদি ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিএনপির কমিটি থাকে, সেটি ওই এলাকার সমর্থক, কর্মী সমর্থকরাই নেতৃত্ব তৈরি করবে। ভুল হতে পারে, ভুল হলে আবার সেটা নতুন করে সংশোধন হবে। কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে উপর থেকে চাপিয়ে দেওয়া। তাই উপর থেকে চাপিয়ে দেওয়াটা যদি বন্ধ হয়, তাহলে অনেকটা শৃঙ্খলা আসবে এবং দায়বদ্ধতা আসবে। কারণ এখন মনে করেন যে কোনো মন্ত্রীর, আপনি দেখবেন যে এটা সব সরকারি, বিশেষ করে ক্ষমতাসীন দলের, যে মন্ত্রী কার পক্ষে আছেন, প্রভাবশালী মন্ত্রী কার পক্ষে আছেন, কাকে চান, এর উপরই নির্ভর করে নেতৃত্ব হওয়া না হওয়া। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে একেবারে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়, তাহলে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত এক ধরনের জবাবদিহি থাকবে, দায়বদ্ধতা থাকবে, এবং নেতা কর্মীদের প্রতি তাদের আস্থাটাও থাকবে। আমি একটু চলে যাই স্বামী আক্তার আপনার কাছে। যে বার্তাটি ছিল প্রধানমন্ত্রীর স্থানীয় পর্যায়ের নেতাদের কাছে, এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও এক ধরনের কিন্তু তিনি কথা বলেছেন। তো সেক্ষেত্রে আসলে তৃণমূল পর্যন্ত প্রধানমন্ত্রীর সকল বার্তা পৌঁছাচ্ছে কিনা, মানে প্রধানমন্ত্রী একাই কি সমস্ত কাজ করে যাচ্ছেন, তৃণমূল পর্যন্ত কি সেই বার্তাগুলো পৌঁছাচ্ছে কিনা আপনি কি না, বলবেন? তিনি একাই সব কাজ করছেন এটা ঠিক না। কারণ ওইখানে মন্ত্রীরাও ছিলেন, তাদেরকে সরকারকে দলের কাছে অ্যাকাউন্টেবল করার জন্যই কিন্তু তিনি এই প্রক্রিয়াটা শুরু করেছেন। এবং আমাদের সেদিনে সেই সভাটি তিনি মুলতবি করেছেন, এবং তার বক্তব্য ছিল যে 3 বা 4 মাস পরে আবার আমরা একটা বৈঠকে বসবো। সেখানে যেহেতু এইবার শুধু জেলা লেভেল পর্যন্ত ডাকা হয়েছে সারা বাংলাদেশের বিএনপি এবং 3টা অঙ্গ সংগঠন, তাহলে পরবর্তীতে ওনার ইচ্ছা আছে, স্থানটা ছোট্ট হওয়াতে উনি উপজেলাকে সংযুক্ত করতে পারেননি, তো ওনার ইচ্ছা আছে যে পরবর্তী মিটিং যখন আমরা করব তখন যাতে উপজেলাকেও আমরা সম্পৃক্ত করতে পারি। তো সেই ক্ষেত্রে উনি একা করছেন এটা ঠিক না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রীদেরকে বলা হয়েছে, তারা গত 2 থেকে 2.25 মাসে যা তারা করেছেন দেশের জন্য, কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, কি কি কাজ করেছেন, এইগুলো উপস্থাপন করবার জন্য, এবং পরবর্তীতে অডিয়েন্স থেকে বলা হয়েছে যে প্রশ্ন করবার জন্য, কারো কিছু জানার থাকলে। তো সেটা অডিয়েন্স থেকে নেতাকর্মীরা জানার চেষ্টা করেছে, প্রশ্ন করেছে জানার জন্য। তো এই কাজটা উনি একা করেননি, সবাইকে সম্পৃক্ত করে, মানে ওনার উপরে যাতে পুরো দায়টা সবকিছু ওনার উপরে কেন চাপানো হবে, সকলেই যেহেতু কাজ করছেন, সকলেই মানে দায়বদ্ধ থাকুন। এবং আওয়ামী লীগ যেটা করেছিল, তারা তো সরকারে হারিয়ে গিয়েছিল, আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দলের কাছে আমাদের সরকার অ্যাকাউন্টেবল থাকুক। অবশ্যই, মানে দল থেকেই আসলে জবাবদিহিটা দেওয়াটা শুরু হোক। আমি একটু রাজিকুজ্জামান রতন এক বাক্যে আপনার কাছে একটু শুনে যেতে চাই। এই যে একটা চর্চা বিএনপি শুরু করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু করলো, সরকারের সাথে দলের জবাবদিহিতার যে জায়গাটা নিজের ঘর থেকে শুরু করা, আসলে এটি কি আসলে সামগ্রিকভাবে আমরা পুরো সমাজে বা পুরো দেশে দেখতে পাবো কিনা যে সরকার মানুষের কাছে, সাধারণ মানুষের কাছেও জবাবদিহিতা নিশ্চিত করছে?
ধন্যবাদ। এটা দেখতে পাবো, এই প্রত্যাশা তো সবারই থাকবে, কিন্তু কি প্রক্রিয়া এটা হবে, এটা কি শুধু ব্যক্তির সদিচ্ছার উপর নির্ভর করবে, নাকি এটার পদ্ধতিগত প্রক্রিয়াটা অনুসরণ করা হবে? যদি পদ্ধতিটা অনুসরণ করা না হয়, তাহলে দেখা যাবে একজন ব্যক্তির সদিচ্ছা থাকা সত্ত্বেও সেটা আসলে বাস্তব রূপ নেয় না, বরঞ্চ আরও নানা ধরনের সমালোচনার মুখোমুখি হন যে এই সমস্ত বলেছে কিন্তু আসলে করতে পারেনি অথবা করতে চায়নি, এটা বিষয়। ফলে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। যে কোনো কমিটমেন্ট মানুষকে একটা চ্যালেঞ্জে ফেলে। আমরা যদি বলি যে আমরা দুর্নীতিমুক্ত করব, তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম যে আমাদের দল যেন দুর্নীতি না করে। আমরা যদি বলি যে আমরা চাঁদাবাজ মুক্ত হব, তাহলে আমাদের কিন্তু এটা চ্যালেঞ্জ, সাথে সাথে কমিটমেন্ট চলে এলো যে তাহলে আমরা কিন্তু চাঁদাবাজকে প্রশ্রয় দেবো না। আমরা যদি বলি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা করব, তাহলে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আমরা যদি পাশাপাশি যদি বলি যে আমরা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন করব, রাজনীতি মানে কিন্তু সেবা না, রাজনীতি মানে হচ্ছে কর্তব্য পালন। কর্তব্য পালনের বাই প্রোডাক্ট হিসেবে হয়তো সেবা মানুষ পায়। তাহলে সামনে যে বাজেটটা আসবে, এই বাজেটে কৃষির ক্ষেত্রে আমাদের বরাদ্দটা কেমন হবে, স্বাস্থ্যের ক্ষেত্রে নজরটা কেমন পড়বে, শিক্ষাটাকে কিভাবে দেখব, শিক্ষার মানে মর্মবস্তুটা যে ধসে গেল, শিক্ষার সঙ্গে যে সংস্কৃতির একটা সম্পর্ক ছিল সেটা যে কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা একদল ভোকাবুলারি শেখা মানুষে পরিণত হলাম, কিন্তু আমরা কিছু কিছু ভয়েস রেজ করতে শিখলাম, কিন্তু আমরা ভালনারেবল করে তুললাম আমাদের ডেমোক্রেটিক ভ্যালুজগুলোকে। তাহলে এটা অনুধাবন করতে পারছে কিনা ভয়েসের সঙ্গে সরকার? ভ্যালুজের রিলেশনটা কি? আমি বিরতির পরে এসে শুনি রাজিকুজ্জামান রতন। একটা বিরতি নেই, দেশ সাম্প্রতিকে দর্শক ফিরে আসছি সঙ্গে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আমি আলোচনায় চলে যেতে চাই, সৌরভ হাসান আপনাকে যুক্ত করতে চাই। সরকারের গত আড়াই মাসের কর্মকাণ্ডকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, মূল্যায়ন করছেন, একটু যদি শুনি। প্রথমত হচ্ছে সরকারটি আসার পরেই বেশ কিছু বৈশ্বিক এবং অভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে। একটা হচ্ছে জ্বালানি সংকট, দ্বিতীয় হচ্ছে হাওরের মানে ফসল নষ্ট। এই দুটা বিষয়ে কতটা এটা রতন ভাই বলেছেন যে কতটা ব্যবস্থাপনায় কাজটি ভালোভাবে করতে পেরেছে, এই প্রশ্নটা আছে। তারপর বলবো যে সরকারের গত 2 মাস 2.5 মাসে চেষ্টা ছিল, চেষ্টা আছে এখনো। বিশেষ করে বেশ কিছু জনবান্ধব এবং কিছু কিছু ক্ষেত্রে জনতুষ্টিমূলক কর্মসূচিও নিয়েছে। সেটার যারা পেয়েছে কার্ড তারা তো উপকৃত হয়েছেন, কিন্তু সেটাতে মাত্র কয়েক লাখ। আর সারা দেশে যদি সরকার কম করেও ধরে গরিব মানুষের হিসেব, তাহলে 1 কোটি কার্ড দিতে হবে। মানে 1 কোটি কার্ড কবে শেষ করতে পারবে? এই আগামী বাজেটে পারবে না। তাহলে যারা পেলেন আর যারা পেলেন না, তাহলে তো যারা পেলেন না তাদের সংখ্যা অনেক অনেক বেশি, আর যারা পেলেন তারা খুশি হবেন। এটি একটি। আর মানুষকে শুধু এই সাহায্য দিয়ে তো বাঁচিয়ে রাখা যাবে না, দেশ এগোনো যাবে না। সেক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ে এরকম কি কি কর্মসূচি নিয়েছে, এটা কিন্তু এখনো দৃশ্যমান নয়। আমরা আশা করব যে বাজেটে, সামনে যে বাজেট, এই বাজেটে কর্মসংস্থান, শিল্পায়ন, আমাদের যে জাতীয় সম্পদ সেটা উত্তোলন আহরণের চেষ্টা, এইসব ব্যাপারে সুনির্দিষ্ট কর্মসূচি থাকা দরকার। আর আপার সাথে একটু দ্বিমত করি যে সব সরকার এসেই কিন্তু একটা বলবেন যে বিগত সরকার সব ধ্বংস করে গেছে। এই কথা কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল 2009-এ একই কথা বলছে। আবার বিএনপি যখন 2001-এ আসছিল তখনও এক কথা বলছে। অন্তর্বর্তী সরকার বলে যে আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন দেখলাম যে শুধু আওয়ামী লীগ সরকারের ধ্বংসের কাজটা শেষ করতে পারেনি, বাকিটা অন্তর্বর্তী সরকার করে গেছে কিছুটা। অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে মূল্যায়নটা জেনে তারপরে আসলে উদ্যোগগুলো কি আছে সেটি শাম্মী আক্তারের কাছে জানবো, খুব ছোট করে করে জানি। রাজিকুজ্জামান রতন, মূল্যায়নটা জানি। মূল্যায়ন হচ্ছে যে আকাঙ্ক্ষার যে তীব্রতাটা আছে, এটা কখনো কখনো যে কোনো সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আকাঙ্ক্ষার তীব্রতা ছিল আমাদের অভ্যুত্থানে, আকাঙ্ক্ষার অপমৃত্যু দেখেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই 18 মাস পদে পদে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে ধ্বংস করা হয়েছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে বিরোধাত্মক জায়গায় দাঁড় করিয়ে ফেলা হয়েছিল 24-এর অভ্যুত্থানকে করে। এই যে যারা বাইরে থেকে এসেছিলেন, যে আমাদেরকে সংবিধান লিখে দেবেন অথবা আমাদেরকে গণতন্ত্র শেখাবেন অথবা আমাদেরকে নানা ধরনের ফরমায়েশ নিয়ে আসছিলেন যারা, তারা কিন্তু তাদের নিজের ঘরে ফিরে গেছেন।
পাখিরা তাদের ঘরে ফিরে গেছে, কিন্তু আমাদের ঘর তো আমাদেরকেই গোছাতে হচ্ছে। এই সময়টাতে আমরা কিন্তু একটা বড় প্রতারণার শিকার হয়েছিলাম। সবচেয়ে বড় জিনিসটা যেটা হয়েছিল, মবের নামে গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস হয়েছে, আর গালিগালাজের সংস্কৃতির মধ্য দিয়ে আসলে রাজনৈতিক একটা চরিত্রগত অধঃপতন ঘটেছে। তারপরে যেটা হয়েছে যে অর্থনীতিতে যে দায়বদ্ধতা থাকার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রেন্ড সেট করে দিয়ে যেতে পারতেন, যে 15 বছর আওয়ামী লীগ যে দুর্নীতি যা করেছিল তার বিপরীতে একটা দেশ পরিচালনার একটা ট্রেন্ড সেট করতে পারতেন, যেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম। তারা মানে আহামরি সাফল্য অর্জন করে নাই, কিন্তু সাফল্যের একটা সোপান তৈরি করে দিয়েছিলেন। ইভেন নেপালেও তারা কিছুটা ট্রেন্ড সেট করার চেষ্টা করেছিলেন। আমাদের এখানে যেমন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বললেন 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন, আর আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার অন্তহীন থাকার একটা বাসনা প্রকাশ করলেন। তো এগুলো আমরা আমাদের এখানে ওই 18 মাসে একটা বিষয় হয়েছিল। এখন এই 2 মাসে 2.5 মাসে বলবো না তো, এর মধ্যে তাকে একটা নতুন বাজেট দিতে হবে। বলা হচ্ছে আমাদের 6% প্রবৃদ্ধি দেখানো হবে, আমাদের 9 লক্ষ কোটি টাকার বাজেট হবে। ঠিক আছে, খুবই ভালো কথা, কিন্তু এই বাজেটে আমাদের শ্রমিকদের হিস্সাটা কি হবে, আমাদের কৃষকদের বিষয়টা কি হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন হবে, আমরা এটা দেখতে চাই। আমরা ধনীকে আরো ধনী করার বাজেট তো দীর্ঘদিন ধরে দেখছি। করের আওতা সম্প্রসারণ করার কথা দেখেছি, কিন্তু প্রোগ্রেসিভ ট্যাক্সেশনটা দেখি নাই। ওকে, এইবার আমরা যেন সেগুলো দেখতে পাই, এগুলা যেন দেখতে পাই। রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ। শামীম আখতার এমপি, আপনার কাছে আমি একটু জানতে চাই, এবার কি আমরা সেটা দেখতে পাবো কিনা? সাধারণ মানুষকে সামনে রেখেই এবারে যে বাজেট সেটি মানে সরকার ভাববে কিনা, আপনার মতামত দিয়ে শেষ করতে চাই। জি, সাধারণ মানুষকে সামনে রেখেই বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে হাওরের যে ফসল বিনষ্টের কথা সৌরভ ভাই বললেন, দেখুন এই হাওরের যে ফসলটা বিনষ্ট হচ্ছে, এই যে গত যে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, উনি যেটা করলেন হাওরের বুক চিরে রাস্তা তৈরি করলেন, যেটার কারণে সিলেটে ইতিপূর্বে কিন্তু এই ধরনের বন্যা এর আগে হয়নি, মানে এত ভয়াবহ আকার ধারণ করেনি যেটা ওনাদের সময় হয়েছিল। এবং সেটা যে হাওরের রাস্তাটা তৈরি করার কারণে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে গেছিল, যেটার ভয়াবহ প্রতিক্রিয়াটা এখনো মানে প্রতি বছরই কিন্তু এটা হচ্ছে, এবং এই যে ফসলটা বিনষ্ট হচ্ছে হাওরের। তো সেই জায়গায় আমাদের সরকার যেটা করেছে, 3 মাসের মানবিক সহায়তা কর্মসূচি নিয়েছে কৃষকদের জন্য। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ করা হয়েছে, কৃষি কার্ড দেওয়া হয়েছে। গ্র্যাজুয়ালি এটা দেওয়া হবে, সবাইকে তো আর একবারে দেওয়া সম্ভব না, যেহেতু একটা গরিব দেশ। এই সরকারের যেটা উনি দ্বিমত করলেন যে সব সরকারই এরকম বলে যে আগের সরকার নষ্ট করে গেছে, কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগ 17 বছর যে ফেসিস্ট রেজিম এখানে তৈরি করেছিল, সেই ফেসিস্ট রেজিমকে টিকিয়ে রাখতে যে তারা বহু কিছু আমাদের রাষ্ট্রের ধ্বংস করেছে, বহু সেক্টর ধ্বংস করেছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সবকিছুই তারা ধ্বংস করেছে। লুটপাটের রাজত্ব কায়েম করছে, দেশের অর্থনীতি বিদেশে নিয়ে তারা ইমারত তৈরি করেছে। অর্থনীতি তাদের পকেটের অর্থনীতি যেটা, সেটাকে মানে আরো পাকাপোক্ত করেছে। সেক্ষেত্রে দেশ ধ্বংস হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে একটা ভালো জায়গায় যাতে নেওয়া যেতে পারে, সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে, সেটাকে মাথায় রেখে আমাদের যিনি সরকার প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কাজগুলো করে যাচ্ছেন। হামের টিকার কথা এসেছিল এখানে, আপনাকে যেটা আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো ধরনের হামের টিকা তারা আমদানি করেন নাই এবং টিকা দেন নাই, যেটা আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর এই যে একটা ভয়াবহ প্রতিক্রিয়া হলো, অনেকগুলো 300-র উপরে বাচ্চা মারা গিয়েছে, যেটা খুবই দুঃখজনক এবং এটা মেনে নেওয়ার মতো না। তো সেইটাকে সেটা 300-র বেশি, হ্যাঁ 415 পার হয় আজকে। আচ্ছা, তো সেইখানে প্রধানমন্ত্রী কিন্তু টিকা আমদানি করিয়েছেন, সেটা টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। তারপরে কর্মসংস্থানের কথা যেটা উনি বললেন, সেটা হচ্ছে আমাদের সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে প্রায় 1 লাখ নারী স্বাস্থ্যকর্মী যেটা নিয়োগ দেবে, সেটা বারবারই আমাদের প্রধানমন্ত্রী বলছেন, এবং সেখানে নারীদেরকেই প্রায়োরিটাইজ করা হবে যাতে তারা ঘরে ঘরে যে মানে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে পারে। আমাদের সরকার আরো একটা উদ্যোগ গ্রহণ করেছে, যেটা হচ্ছে আপনার এই যে বন্ধ যে শিল্প কলকারখানাগুলো আছে সেগুলো দ্রুত খুলে দেওয়ার, মানে তদন্ত করে কি কারণে বন্ধ করা হয়েছে সেগুলো খুলে দেওয়ার। তাতে এগুলো খুলে দিলে কিন্তু ব্যাপক কর্মসংস্থান হবে। আরেকটি বিষয় যেটা ধরেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে অর্থটা দেওয়া হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যে এই অর্থটা একজন নারী যদি ধরেন একটা চিপস তৈরি করেও যদি বিক্রি করে, সেটা লোকাল অর্থনীতিতে সে কিন্তু মানে এটার ইম্প্যাক্ট পড়বে, কন্ট্রিবিউট করছে। তো মানে নারীর অংশগ্রহণ
অংশগ্রহণ বা সার্বিকভাবে। একজন পুরুষও যদি তার সন্তানকে দিয়ে যদি কোনো কাজ সে করায়, সেটাও মানে ধরেন যদি সে তার ইনকাম সোর্সটাকে বিল্ড করার জন্য সে ব্যয় করে, সেটা কিন্তু লোকাল অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট পড়বেই এটার, এবং সেটাকে মাথায় রেখে তিনি এই কাজটা করেছেন। অসংখ্য ধন্যবাদ শাম্মী আক্তার তো- এমপি। জি। নিশ্চয়ই আমরা আশা করছি, যেমনটা আমাদের আর দুইজন আলোচক বলেছেন, যে এবারের বাজেটটিতে সব বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই সরকার বাজেট বিবেচনা করবে এবং সাধারণ মানুষের কথা ভাববে, এমনটাই আমরা আশা করছি, প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ। তিনজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করছি। দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য ধন্যবাদ।